প্রিয় কৃষক ভাইরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি এই মুহূর্তে এয়ার মালিক সিডের R&D স্টেশনে দাঁড়িয়ে আছি, একটি আলুর ট্রায়াল প্লটে। তো আমরা জানি এটি হচ্ছে আলু চাষাবাদের একটি মৌসুম। এই সময় কৃষকরা চাষাবাদ করতে যে বিষয়টির সম্মুখীন হয়ে থাকেন সেটি হচ্ছে লেট ব্লাইট অথবা নাভি ধসা রোগ। তো সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের কৃষিবিদ আব্দুল কাইম ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো কাইম ভাই, আমরা যে জিনিসটা এখন জানতে চাচ্ছি, আসলে এই সময় কৃষক ভাইরা যখন আলু চাষাবাদ করে তখন দেখা যায় যে লেট ব্লাইটের একটি মহামারী ধারণ করে শৈত্যপ্রবাহের কারণে। তো এই সময়টা কৃষক কোন কোন বিষয়ের উপরে খেয়াল রাখবে যাতে তার লেট ব্লাইট রোগের কারণে বা তার উৎপাদন কমে যাবে না বা গাছ ভালো থাকবে, সেই বিষয়ে যদি একটু আলোকপাত করতেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আসলে আলু চাষের মৌসুম চলছে, আর কিছুদিন পর পর আবহাওয়ার একটা তারতম্য হচ্ছে। তার কারণে এই নাভি ধসা রোগ বা আমরা লেট ব্লাইট যে রোগটা বলে থাকি সেটা খুব দ্রুত ছড়ায়। তো তার প্রথমে আমাদের জানতে হবে কী কারণে আসলে এই রোগটা হয়ে থাকে। তো আমরা যে কারণগুলো বলি, এটা হচ্ছে ফাইটোপথরা ইনফেস্টাস নামে এক ধরনের ডিজিজ আছে। এই ডিজিজটা যখন আক্রমণ করে তখন সাধারণত এই রোগটা হয়ে থাকে। তো এর কিছু উপযুক্ত তাপমাত্রা আছে, বা আপনি যদি বলি আপেক্ষিক আর্দ্রতা বলতে পারেন, এই দুইটা মিলি সমন্বয় এই রোগটা বেশি ছড়ায় আর কি। তো আমি যদি বলি যে এর হচ্ছে মেনলি যেটা তাপমাত্রা, যে রাত এবং দিনের তাপমাত্রা 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস যদি একটা তারতম্য হয়ে থাকে, অথবা দেখা যাচ্ছে যে দিনে যে আমাদের তাপমাত্রাটা পড়তেছে, যে পুরো ক্লাইমেটের যে তাপমাত্রা যদি আমাদের 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে আসে এবং আপেক্ষিক আর্দ্রতা যদি 90%-এর উপরে চলে যায়, তখন কিন্তু এই রোগটা দ্রুত আক্রমণ করে। এবং দেখবেন যে কিছুদিন আগেও কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আমাদের কিন্তু এই উত্তর অঞ্চলে যে শিশিরের মতন কিছু কিন্তু শিশির পড়তে ছিল আর কি। তো এটা কিন্তু লেট ব্লাইটের জন্য খুবই একটা ওয়েদার কন্ডিশন, বা আমরা কোল্ড ইনজুরিও বলতে পারি, এই ধরনের রোগও কিন্তু আক্রমণ বেশি হয়ে থাকে। এবং এই রোগটা যখন এই কারণগুলো যখন এই আবহাওয়াটার কারণে যখন ফেস করে থাকে, তখন কিন্তু এই রোগটা আমাদের দ্রুত ছড়িয়ে যায়। এখন আসলে কারণটা গেলাম, এখন কোন কোন স্টেজে বা কোন কোন জায়গায় যদি বলি আমরা লক্ষণগুলো দেখে কেমনে বুঝবো। এটা সাধারণত 3টা জায়গায় বেশি এফেক্ট হয়। যদি বলি আমি পাতায় ধরবে, এবং এর যে গাছের যে স্টেমটা আছে স্টেমে ধরবে, এবং এর টিউবারও ধরবে। আমাদের পাতার কথা যদি বলি, এই পাতা কিন্তু সাধারণত পাতার যে নিচের সাইডটা, এই নিচের সাইডটা কিন্তু আপনার কালো হয়ে এবং ছোট ছোট ফোঁটার মতনে প্রথমে শুরু হবে, এবং এর উপরে কিন্তু এক ধরনের পিছল জাতীয় যে স্পোরগুলো, সেটা কিন্তু খুব দ্রুত কিন্তু নড়ানড়ি করে। সে মানে ওয়েদার তাপমাত্রা পাইছে সে ডিজিজটা ছড়ানোর জন্য, তখন কিন্তু সে ওই সিমটমটা প্রকাশ করবে। আবার যদি আমি স্টেমে যাই, স্টেমের ক্ষেত্রে ঠিক এও কিন্তু পুরো স্টেমটা কালো হয়ে যাবে এবং পিছল একটা ধারণ করবে, কিন্তু পিছল এবং শুধু স্টেমটা না, সে আস্তে আস্তে ওই গাছটাকে কিন্তু একদম ঢলে পড়ার দিকে নিয়ে যাবে, সে ওখান থেকে টিউবারে ছড়াই দিবে। আর এবং কিন্তু এখন উপরে যদি এই গাছটা সিমটম থাকে, আস্তে আস্তে টিউবারে যে ছড়াবে, টিউবারটা কিন্তু অনেক সময় শক্ত হয়ে যাবে এবং টিউবারটা কালো হয়ে যাবে। তো এই স্টেজগুলোতে কিন্তু আমাদের এই সমস্যাটা ফেস করে। এখন যদি বলতে পারেন যে এটা কীভাবে ছড়ায়, এটা কিন্তু খুব দ্রুত ছড়াবে যদি বাতাস থাকে, বায়ু থাকে, বায়ুর মাধ্যমে খুবই দ্রুত ছড়াবে। আবার যদি বলি এটা খুব দ্রুত পানির মাধ্যমে ছড়াবে, এবং আমাদের কিন্তু এটা মানুষের মাধ্যমেও ছড়াতে পারে বা কোনো যন্ত্রপাতির মাধ্যমেও ছড়াতে পারে। আবার মনে করেন প্রিভিয়াস কোনো ইয়ারে বা আগের বছরে ওই ফিল্ডে আপনার হচ্ছে লেট ব্লাইট আক্রান্ত কোনো সিমটম ছিল, সেটা কোনো মাটির সাথে কোনো মিশে ছিল বা কোনো এক জায়গায় লুকায়িত অবস্থা ছিল, সুপ্ত অবস্থা ছিল, তখনও কিন্তু তার মাধ্যমেও কিন্তু ওই ফিল্ডে এটা ছড়াতে পারে। এই হচ্ছে আমাদের ছড়ানোর অবস্থা। আচ্ছা, ধন্যবাদ। আসলে এখন আপনি যেটা বললেন যে এর লক্ষণগুলা কি কি দেখলে কৃষকরা বুঝতে পারবে যে আমার লেট ব্লাইট দিয়ে জমিটি আক্রান্ত হয়েছে। তো এইটার কি কোনো স্টেজ আছে যে আলু লাগানোর 30 দিন বা 40 দিন পরে হইতে পারে, এরকম কোনো কি স্টেজ আছে যে তখন এই রোগটা দেখা দিবে? হ্যাঁ জি, এটা যদি আমি বলি, যখন আলুটা জার্মিনেশন হয়ে গেল, জার্মিনেশন বেশিরভাগ 30 দিনের পর থেকে, 30 দিনের গাছের বয়স যখন 30 দিন পর থাকে এবং ওই ওয়েদারটা যদি পেয়ে থাকে, তখন কিন্তু এই আলুটা খুব দ্রুত এই রোগে আক্রান্ত হয়ে থাকে। এবং এই রোগটা যখন ছড়াবে, এ কিন্তু বুঝতে পারবে না, মনে করতেছে আপনি আজকে ভালো হচ্ছে, 2 দিনের মধ্যে কিন্তু সেই ফিল্ডকে এই নাভি ধসা রোগটাকে ধ্বংস করে দিতে পারে এবং কৃষক ক্ষতির মুখে পড়বে। এখন আমরা বলতে পারি যে এই রোগটা থেকে আমরা পরিত্রাণ কী পাবো। তবে কৃষকের ক্ষেত্রে আমাদের যে মেসেজটা থাকবে, সে হচ্ছে যে আগে থেকেই একটা ম্যানেজমেন্টে চলে আসবে, আমি কীভাবে এই ম্যানেজমেন্টটা করবো আর কি। তো প্রথমেই যখন গাছে যখন আপনার 15 থেকে 20 দিন বয়স হবে, যখন জার্মিনেশন হওয়ার পরে, সে হচ্ছে আপনার প্রথমে যে গ্রুপটা স্প্রে করবে সেটা হচ্ছে প্রোপিনেপ গ্রুপ 70% বা 70%। এটা হচ্ছে বাজারে অনেক কোম্পানি বের করে থাকে। এই প্রোপিনেপ গ্রুপে যে সমস্ত ছত্রাকনাশক, সে প্রথম স্প্রেটা করবে আর কি। তার কিছুদিন পরে সে স্প্রে করবে ব্লু ম্যানকোজেব 80%, যে ধরনের এই গ্রুপটির এই পার্সেন্টের যে ধরনের প্রোডাক্টগুলো থাকে, সেটা সে অ্যাপ্লাই করবে।
তার পরবর্তী স্প্রেটা যেটা করবে সেটা হচ্ছে আমাদের ডাইমোথাফোর যে গ্রুপটা আছে সেটা থাকবে 9%, এবং ম্যানকোজেব যে গ্রুপটা আছে সেটা থাকবে হচ্ছে 60%। কম্বাইনলি কিছু এই গ্রুপগুলো কিছু কোম্পানি বাজারজাত করে থাকে, সেই কোম্পানি এই কম্বাইন গ্রুপগুলো সে স্প্রে করবে, এবং প্রত্যেকটাই যে স্প্রে করবে সেটা 2 গ্রাম পার লিটারে। এভাবে সে এই 3টা গ্রুপে যদি অল্টারনেটিভ করে যদি করে থাকে, তাহলে সে আশা করি যে এই রোগটা থেকে সে পরিত্রাণ পায় থাকবে। এবং প্রথম গ্রুপটা সে স্প্রে করার 5 থেকে 7 দিন পরে সে আবার স্প্রে করবে, তারপর গ্রুপটা আবার 5 থেকে 7 দিন আবার স্প্রে করবে, মানে একটা শিডিউল স্প্রের মধ্যে সে নিয়ে আসবে। যদি সে ওয়েদার কন্ডিশনটা মোটামুটি দেখা যাচ্ছে 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস থাকে, তাহলে সে এই ডিউরেশনে রাখবে। আবার যদি মনে হয় যে না 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে নামে যাচ্ছে, তখন সে ডিউরেশনটা কমায় আসবে। তাহলে 3 থেকে 4 দিনের মধ্যে, বা এমন হতে পারে 2 থেকে 3 দিন হতে পারে, যখন দেখবে 10 ডিগ্রি সেলসিয়াস নিচে তাপমাত্রা চলে যাচ্ছে, তখন থেকে ডিউরেশনটা অনেক কমায় আনতে হবে, মানে সময়টা তখন থেকে 2 থেকে 3 দিন পর পর তাকে স্প্রে করতে হবে। আচ্ছা, তো এখন স্প্রে তো কৃষক করবে, আসলে অনেক সময় দেখা যায় কি আমরা কৃষক যারা স্প্রে করে তারা অনেক সময় স্প্রে করার যে প্রসেসটা সেটা অনেকটা দেখা যায় ভুল পদ্ধতিতে করে থাকে। আমাদের যে লেড ব্লাইটের স্পোরগুলা বেশিরভাগই আসলে পাতার নিচে থাকে, তো সেই ক্ষেত্রে স্প্রে করার পদ্ধতিটা কৃষকরা কিভাবে ফলো করবে সেটা যদি একটু আপনি বলতেন। জি, বাজারে এখন দেখা যাচ্ছে কয়েক ধরনের পাওয়া যায়। আলুর জন্য উত্তম পাওয়ার স্প্রে বলি, যেটা হচ্ছে স্প্রের সাথে এক ধরনের বাতাস থ্রো করে, তার মানে সে বাতাসের মাধ্যমে পুরো গাছটাতে কিন্তু ওই স্প্রেটাকে ছড়ায় দেয়। তার মানে হচ্ছে তাহলে আমার নিচের দিকে স্প্রেগুলো লাগতেছে, পুরো গাছে সে স্প্রেটা পাচ্ছে আর কি। আচ্ছা, আরেকটা কন্ডিশন এরকম হয়, যদি কৃষকের জমি ধরে না হচ্ছে লেড ব্লাইট দিয়ে আক্রান্ত হয়ে গেল, এবং ওই সময় তার ফিল্ডে পানিরও প্রয়োজন। হ্যাঁ, কারণ আমরা জানি যে পানি যদি সঠিক সময় না দেওয়া হয় তাহলে আলুর বাল্কিংটা কমে যায়। তাহলে এই সিচুয়েশনটা যখন ক্রিয়েট হবে একই সাথে, তখন আসলে কৃষক কোনটার দিকে যাবে, স্প্রের দিকে যাবে না ফিল্ডে পানি দিবে? জি, ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্য। এখানে সবসময় মনে রাখতে হবে আগে আমাকে রোগটাকে দমন করতে হবে, কারণ এই রোগটা কিন্তু পানির মাধ্যমে ছড়ায়। উনি যদি পানি দেয় তাহলে কিন্তু এই রোগটা পুরো ফিল্ডে ছড়ে যাবে। এই জন্য প্রথমে আগে আমাকে, যদিও পানির প্রয়োজন থাকে, কিছুদিন অফ রাখে আগে ওকে রোগটা কন্ট্রোল করতে হবে। সেক্ষেত্রে কিন্তু তাকে দ্রুত হাইড্রোজের স্প্রের দিকে যেতে হবে। যদি আমি বলি, তখন সে স্প্রে করবে ডাইমোথাফোর গ্রুপ এবং ম্যানকোজেব, সাথে ফেনামিডিন নামে এক ধরনের গ্রুপ আছে। এই 3টা কম্বাইনলি তাকে দ্রুত স্প্রে করে ওই রোগটাকে আগে ব্রেক করতে হবে। তারপরে সে যখন রোগটা ব্রেক হয়ে গেল, তখন সে আমার ওই ফিল্ডে পানি দেবে। জি, মানে এতে হবে কি, স্প্রেটা পানি পরে দিল একটু কিছুটা কমবে, বাট আমি যদি রোগটা দমন না করি তাহলে তো আমার পুরো ফিল্ডটাই নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আবার আমাদের একটা জিনিস অনেক সময় দেখা যায় যে আমাদের দেশে যারা সচেতন চাষি তারা হয়তো দেখা যাচ্ছে তার ফিল্ডটাকে আপনি যেইভাবে বললেন সেইভাবে ম্যানেজমেন্ট করতেছে, যেহেতু আমাদের দেশের জমিগুলো হচ্ছে খণ্ড খণ্ড, এক একজন এক একভাবে করতেছে। কিছু কৃষক অনেক সময় দেখা যায় যে আবার জানে না এটাকে কিভাবে করবে। তো সেই ক্ষেত্রে যদি দেখা গেলো যে আপনি আপনার জমিটাকে ম্যানেজমেন্ট করতেছেন, স্প্রে টাইমলি করতেছেন, কিন্তু পাশের জমিতে সে করতেছে না, তো সেই ক্ষেত্রে আপনার যিনি করতেছেন কৃষক, তার কি করণীয় থাকবে, যে পাশের জনকে কিভাবে সাজেশন দিবে, বা এটার কি প্রভাব তার ফিল্ডে আসবে কিনা? হ্যাঁ, অবশ্যই। যদি ওই ফিল্ডে থাকে, মানে ওই ফিল্ডটা ভালো থাকে কিন্তু পাশের ফিল্ডে লেড ব্লাইট আক্রান্ত, অবশ্যই এটা বায়ুর মাধ্যমে বা কোনো মাধ্যমে কিন্তু তার ফিল্ডেও আসতে পারে। এই জন্য ওই কৃষকের কাজ হবে যে ওনাকে মোটিভেশন করা, ওনাকে বোঝানো, হ্যাঁ, যে হচ্ছে যেন তিনি কন্টিনিউয়াস তিনি যে স্প্রেগুলো করতেছে এর পাশের কৃষকও যেন সেই স্প্রেগুলো করে রোগটাকে দমায় রাখে। আসলে তাহলে হচ্ছে এরকম যদি একটা জায়গায় অনেকেই বা অনেক কৃষকরাই আলু একসাথে করে, তাহলে তারা হচ্ছে একটা সমবায়ের মতো যদি করে প্ল্যানিং করে কাজগুলো করে, তাহলে এই ধরনের কি বলে লেড ব্লাইটের প্রেশার থেকে তারা পরিত্রাণ পাবে। এবং আরেকটা কথা বলে রাখি, যেটা এখন বর্তমান যে কিছুদিন আগে এই সমস্যাটা হয়েছে বা সামনে হতে পারে, যেমন সত্যপূর্ণটা কিন্তু সামনে একটা সময় আসতে পারে, তো তখন কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে যখন শিশিরের মতো পড়ার সময় থাকে তখন কিন্তু কোল্ড ইনজুরি হতে পারে, যে লেড ব্লাইট স্টেজে যায়নি কিন্তু আগে কোল্ড ইনজুরি হয়ে গিয়েছে। এই জন্য কিন্তু আমাদের এই স্প্রেগুলো যখন এই সত্যপূর্ণ শুরু হয় তখন ডিউরেশনটাকে আমরা কমায় নিয়ে আসবো, 2-3 দিন পর পরে আমাদেরকে স্প্রেতে যেতে হবে। যখন আবার কন্ডিশনটা ভালো হয়ে যাবে, যে সত্যপূর্ণটা কমে গেছে, তখন সে একটু ডিউরেশনটা বাড়াতে পারে। তো এই বিষয়গুলো অবশ্যই সতর্ক থাকতে হবে, আবহাওয়ার সাথে তারতম্যের সাথে, যে কখন কোনটা স্প্রে করতে হবে, কখন আমি টাইমটা কমাবো, কখন কোনটা হচ্ছে আমাদের টাইমটা বাড়াবো, এইটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। তাহলে কৃষক ভাইরা অবশ্যই আলু চাষাবাদ করে লাভবান হবে।
তাছাড়া কৃষক ভাইরা যদি আমাদের এয়ার মালিক সিডের যে অ্যালুয়েট জাতটি জি। সেটা যদি চাষাবাদ করে তাহলে সেক্ষেত্রে তো আর তাকে এই ধরনের স্প্রে করতে লাগবে। spray- এটা আমরা ইনশাল্লাহ এখান থেকে বলতে পারি, যদি আপনারা এলুয়েট জাতের চাষাবাদটা করে থাকেন তাহলে অবশ্যই এই ধরনের যে লেট ব্লাইট বা নাবি দশা রোগ থেকে আপনারা মুক্তি পাবেন। তো ধন্যবাদ জি কাইম ভাইকে তার মূল্যবান বক্তব্যের জন্য। আশা করি কৃষক ভাইরা আমাদের কৃষিবিদ আব্দুল কাইম ভাই যেই পরামর্শগুলো দিলেন আপনারা সেই মোতাবেক আপনাদের জমির পরিচর্যা নিলে লেট ব্লাইট দ্বারা যে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে তার থেকে পরিত্রাণ পাবেন আগামীতে। তবু জি যদি কোনো কৃষক মনে করে যে আমাদের সাথে যোগাযোগ করবে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 01713090976। আপনার আলু সংক্রান্ত হোক যে কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে শেয়ার করতে পারেন এই নাম্বারে কল দিয়ে সকাল 9টা থেকে 4টা পর্যন্ত। ধন্যবাদ। আশা করি আগামীতে আপনাদের সামনে অন্য কোনো টপিক নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ।